আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন, সেটি যে শুধু গুঞ্জন নয়, এর সত্যতা রয়েছে, এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বিবিসির কাছে এমনটা দাবি করেছেন। তার এই দাবির পরিপ্রেক্ষিতে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে যে বিবিসির মতো গণমাধ্যমে তিনি ঢাকঢোল পিটিয়ে আবার এই দাবি করার পেছনের উদ্দেশ্য কি। অনেকে বলছেন যে এর পিছনের উদ্দেশ্য হচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনূসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়, সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চায়। কেমন সেটি আমি বলছি, যার কিছু নমুনা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে। নাহিদ ইসলাম বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে করে কাজ করতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করেছেন, এবং রাজনৈতিক দলগুলো সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে না, তারা দেশের বিভিন্ন ইস্যুতে একটা কমন জায়গায় আসতে পারছে না, এই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। ছাত্ররা বুঝিয়েছে, ছাত্র উপদেষ্টা বুঝিয়েছে, না তার পদত্যাগ করা যাবে না, তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত। কারা কারা উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ছিলেন, মাহফুজ আলম ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে? প্রধান উপদেষ্টাকে নাকি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সব পক্ষকে একটা আমব্রেলার নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে, বড় সমাবেশ করবে। সেটি একটা মেসেজ হবে সেনাপ্রধানের বিরুদ্ধে, অনেকে বলছেন, এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে। এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে, এবং কারা করছে সেটি অত স্পষ্ট। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে বৃহস্পতিবার, বলতে গেলে গভীর রাতে। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত, আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম, বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন। এখন নর্থ উত্তর এই সব শব্দের প্রতীকী অর্থ আমরা কি সবাই জানি। যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে, আপনারা তাদের একজন নন, আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে হুঙ্কার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। তারা বৃহস্পতিবার গভীর রাতেই 10:30টার দিকে 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে। সেখানে তারা কি বলেছে? সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই, আপনার আশপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন, দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করতে হবে, প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোষরা আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে, ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেতে দেব, এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে শনিবার প্রধান উপদেষ্টার কাছ থেকে যে সময় চেয়ে নিয়েছে, যেটি জানতে পেরেছি আমরা, যে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে জুলাইয়ের আন্দোলনের পক্ষে সব পক্ষকে তারা এক ছাতার নিচে নিয়ে আসবে এবং একটি সমাবেশ করবে। বিএনপি কি তাতে অংশগ্রহণ করবে? বিএনপি তো এরই মধ্যে একটা অবস্থান নিয়ে নিয়েছে। বৃহস্পতিবার তারাও সংবাদ সম্মেলন করে বলেছে যে তাদের যে আগের প্রস্তাব বা এখন যেসব প্রস্তাব তারা দিয়েছে এগুলোর সাথে বা এগুলো মেনে নিতে কোনো প্রকার গড়িমসি করা হলে তারা তাদের সমর্থন এই সরকারের প্রতি রাখবে কিনা তা তারা বিবেচনা করবে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে সেনাপ্রধান বুধবার অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো বলেছেন তার কোনোটি কি আপত্তিযোগ্য? তিনি করিডোর নিয়ে কথা বলেছেন, বন্দর নিয়ে কথা বলেছেন, বিদেশি শক্তির কোনো খেলা এখানে খেলতে দেওয়া হবে না। তিনি তার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে কথা তো অবশ্যই বলতে পারেন। অনেকে প্রশ্ন তুলছেন তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারেন কিনা, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত,
সে বিষয়ে কথা বলেছেন। সেনাবাহিনী তো নির্বাচনে বা রাজনৈতিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে অনেক বড় একটি পার্ট। সেনাপ্রধান 5 আগস্ট দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে, সবাইকে আস্থা রাখার কথা বলেছেন তার প্রতি। তাহলে তারা কেন নির্বাচনে কথা বলবে না? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট নিয়ে তিনি কথা বলেছেন, সেটি নিয়ে আমি আলাদা একটা কন্টেন্টে কথা বলবো। এবং তিনি মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছেন, যে আর কোনো মব ভায়োলেন্স সহ্য করা হবে না। এগুলো বলাকে তার জন্য অপরাধ? কেন এগুলোকে সরকার তার প্রতিপক্ষ হিসেবে, প্রতিপক্ষের জায়গা থেকে এই কথাগুলো এসেছে এমনটা মনে করছে? এবং এটা মনে করে তো আমাদের মনে হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলা হচ্ছে। সেনাবাহিনীকে তো নানানভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে, আমরা দেখছি। এখন এই যে কথাবার্তা, আসিফ মাহমুদের স্ট্যাটাস কিংবা শনিবার পর্যন্ত সবাই নেওয়া প্রধান উপদেষ্টার কাছ থেকে সব রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সমাবেশ করবে, যেটা শোনা যাচ্ছে। ইসলামী দলগুলো একটা আলাদা বৈঠক করেছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদের নেতৃত্বে আরো কয়েকটি দল বৈঠকে অংশগ্রহণ করেছিল বৃহস্পতিবার রাতে। এই যে জুলাই ঐক্য যে হুঙ্কার ছাড়লো, এই সব কিছু আমাদের কাছে কোনো ভালো ইঙ্গিত প্রকাশ করছে না। সেনাপ্রধান কি বলেছেন যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে? সেনাপ্রধান কি তার বক্তব্যে কোনো ধরনের ইঙ্গিত দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে? তাহলে সেনাপ্রধানের এই বক্তব্যগুলোকে কেন এত আক্রমণাত্মক হিসেবে ধরছে একটি মহল? মানুষের যে চাওয়া, মানুষের যে প্রত্যাশা, এবং অধিকাংশ রাজনৈতিক দল যত দ্রুত নির্বাচন করা যায় তার পক্ষে তো মত দিয়েছে। তো সেখানে সেনাপ্রধানের বক্তব্য আমরা কিভাবে সাধারণ মানুষ এবং অধিকাংশ রাজনৈতিক দলের বিরুদ্ধে তার বক্তব্য আমরা এইভাবে ধরে নেব? কিন্তু তারপরও এটি করে আরো পরিস্থিতি খুবই ঘোলাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অনেকের কাছে মনে হচ্ছে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দেশ এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের মুখে। কে থাকছে কে থাকছে না এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বিষয়টি, এটি এখন আর নাটক বা গুজবের পর্যায়ে নেই। পদত্যাগ বিষয়ে যে আলাপ আলোচনা, এটি ইতিমধ্যে গণমাধ্যমে চলে এসেছে। আমি আজকের দিনের আরেক ভাগে একদম প্রত্যুষে সকালের এক ভিডিওতে বলেছিলাম যে কি কি ঘটনা ঘটছে। আসলে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো বিভিন্ন সোর্স থেকে জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তা ভাবনা করছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পন্থীরা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন যেন যে কোনো মূল্যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি টিকে থাকে। সেই প্রচেষ্টা এখন পর্যন্ত অব্যাহত আছে। এজন্য আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের জন্য এক কঠিন ক্রান্তিকাল, এক কঠিন সময়। বাংলাদেশ এই মুহূর্তে এক কঠিন ক্রান্তিকালে দাঁড়িয়ে, বাংলাদেশ এক গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে নানা ধরনের ঘটনা ঘটতে পারে, নানা ধরনের ঘটনা প্রচেষ্টা হতে পারে। আমরা অতীতে নানা রকম ঘটনা দেখেছি। 75 পরবর্তী সময়ে আপনাদের নিশ্চয়ই, যারা আপনারা সেই সময় পৃথিবীতে ছিলেন তারা জানেন, আমরা ইতিহাস থেকে পড়েছি, আমরা সেই সময় পৃথিবীতে ছিলাম না। তা আমরা যেটি দেখেছি যে তাৎক্ষণিক 75 পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টেও একের পর এক নানা রকম ঘটনা ঘটেছিল। আজকে গত 10 মাসে দেশে সমাজে বিশৃঙ্খলা, কিন্তু সরকার স্টেবল। 10 মাস ধরে সরকারটি স্টেবল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকারটি 10 মাস কন্টিনিউ করতে পারছে, এটি এক বিস্ময়ের বিষয়। ক্যান্টনমেন্টে কোনো ধরনের রক্তপাতের ঘটনা ঘটেনি, কিন্তু আজকে দেশ এমন এক মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় বড় ধরনের আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত ঘটনা ঘটে যেতে পারে। সেটি ক্যান্টনমেন্টে ঘটতে পারে, সেটি ক্যান্টনমেন্টের বাইরে ঘটতে পারে। সার্বিক অবস্থার দৃষ্টিতে, সার্বিক তথ্য বিশ্লেষণ করে যেটি বোঝা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইত্যাদি, অনেকে সর্বদলীয় বৈঠকের কথা বলছেন ইত্যাদি নানান কথা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি তিনি পদত্যাগ করবার সুযোগ পাবেন? এর আগে তো নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবার সুযোগ পাননি। সে জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবার সুযোগ পাবে? নানা প্রশ্ন সামনে আসছে।
ইউনুসপন্থীরা, ইউনুস সমর্থকরা প্রতিনিয়ত গতকাল দিনভর, দিনের শেষ ভাগ থেকে শুরু করে সারা রাত ব্যাপী এবং এখন পর্যন্ত আমরা যে মুহূর্তে কথা বলছি দৌড়ঝাঁপ চলছে এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিটাকে ট্যাকেল করা। এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এবং এই সবাই মিলে, এই রাজনৈতিক দলগুলো সবাই মিলে ডক্টর ইউনূসকে রক্ষা করবার সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে কে হারবে এটি বলা কঠিন। ইউনূসপন্থীরা আরেকটি কথা বলে যাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে, সেনাপ্রধান থাকবে না। আপনি কি মনে করেন? আপনি একদম নিউট্রাল নিরপেক্ষ দৃষ্টিতে কি মনে করেন সেনাপ্রধান থাকবে কি থাকবে না? আমি মনে করি, আমি জোর দিয়ে বলি, আগাগোড়াই বলি যে বাংলাদেশটাকে যদি এই অরাজকতা থেকে কেউ রক্ষা করতে পারে তাহলে সেটি সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। এছাড়া রাজনীতি এই মুহূর্তে হযবরল অবস্থা। আর এই যে অরাজনৈতিক ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে তো দেখছেন গত 10 মাসে দেখবার অভিজ্ঞতা, এর চেয়ে বড় 10 মাস দেখবার জন্য একটি সরকার যথেষ্ট। আমি শুরুতেই বলেছি যে একটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকার কিভাবে এতদিন ধরে দায়িত্ব পালন করতে পারে সেটি এক বিস্ময়। সেই বিস্ময়কর কাজ চলছে। এই বিস্ময়ের অবসান নিঃসন্দেহে দরকার এবং সেনাবাহিনী আমাদের পাশে থাকতে হবে। সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে চাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে চাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের আইন, দেশের সংবিধানের আলোকে নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি। আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আমি বিভিন্ন সময়ের ভিডিওতে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আইন বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত একটি সরকার বা একটি সরকার প্রধান। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আইন বহির্ভূত জিনিস যদি আপনি মানেন তাহলে আপনি আইন অমান্যকারী। আপনার বিবেককে প্রশ্ন